এসএ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি মানুষের দেহের বিভিন্ন অংশের ব্যথা সংক্রান্ত তথ্য সমাধান দিয়ে সাজানো হয়েছে। তারই ধারাবাহিকতা আমাদের আজকের আলোচনার বিষয় স্ট্রোকজনিত প্যারালাইসিস ও পুনর্বাসন। এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মনিরুদ্দিন আহমেদ মিলন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিশেষজ্ঞ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন ফোন কলের মাধ্যমে। আমাদের ফোন কলের নাম্বারগুলো বলে দিচ্ছি। আমাদেরকে ফোন করতে পারেন 98954443, 9895234234, 9895395395 এবং স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে আপনার সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমাদের স্কাইপে অ্যাড্রেস satv.dprc। এছাড়া ফেসবুকে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক আইডি www.facebook.com/dprc-advanced-pain-treatment। প্রিয় দর্শক, আসুন ফিরে যাই আমাদের আজকের আলোচনায়। স্যার, আসসালামু আলাইকুম। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই আমি শফিউল্লাহ স্যার আপনার কাছে জানতে চাইবো আমাদের আজকের আলোচনার বিষয় স্ট্রোক জনিত প্যারালাইসিস এবং পুনর্বাসন। স্যার, আমি শুরুতে জানতে চাইবো যে স্ট্রোক জিনিসটা কি, এর সংজ্ঞায়িত কিভাবে করতে পারি সেই সম্পর্কে। অবশ্যই আসলে স্ট্রোক এখন সবাই জানে, মোটামুটি সব। আর মানুষের আমি শুরুতে একটু একটা ভ্রান্ত ধারণা থেকে বের করে দিই সবাইকে। অনেকের আগে ধারণা ছিল যে স্ট্রোক মানে হার্টের রোগ, এবং প্রায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্ট্রোকজনিত রোগীকে নিয়ে যাওয়া হয়তো ভুলবশত। এখন জনগণ মোটামুটি জানে যে স্ট্রোক একটা ব্রেনের রোগ, মানে মাথার রোগ বা ব্রেনের ভিতরে স্ট্রোক ব্রেনে হয় এবং এটা ব্রেন থেকে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো স্ট্রোককে আমরা যদি ভাগ করি, দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। হেমোরেজিক মানে হচ্ছে এখানে ব্লাড নালী বা রক্তনালী, কিন্তু ব্রেনের ভিতরে যে সকল রক্তনালী থাকে ব্রেনকে নিউট্রিশন সাপ্লাই দেয়, ওই নালী ছিঁড়ে যায়। তখন ওখানে যদি হেমাটোমা হয় বা রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি রক্ত জমে যায়, তখন এটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। আরেকটা হচ্ছে ইসকিমিক বা শুকিয়ে যাওয়া, মানে রক্তনালী যদি চলাচলে ব্যাঘাত হয় বিভিন্ন কারণে, তখন ওই অংশে রক্তনালী যে অংশে সাপ্লাই দিয়েছে ওই অংশে যে টিস্যুগুলো থাকে, ব্রেন টিস্যু, নার্ভাস টিস্যুগুলো আস্তে আস্তে বিভিন্ন কারণে, যেটা আমরা বলি অ্যাট্রফি হয়ে যেতে পারে বা নেক্রোসিস হয়ে যেতে পারে বা মারা যেতে পারে। তো দুইটা থেকেই কিন্তু স্ট্রোক হয়ে থাকে, এবং দুই টাইপের স্ট্রোক, বাট বোথ আর আমরা একসাথে স্ট্রোক বলে থাকি। আচ্ছা স্যার, এবারে জানতে চাইবো যে কত বছর বয়সে এবং কোন ধরনের মানুষের সাধারণত এই ধরনের সমস্যা দেখা যায়? আসলে স্ট্রোকটা মানে সারা বিশ্বে ডে বাই ডে বেড়ে যাচ্ছে, এবং এটা বাংলাদেশেও কিন্তু নেই, মানে বসে থাকে না, এই দেশের রোগীও বেড়ে যাচ্ছে। এটা সাধারণত দেখা যায় যে একটা মধ্য বয়স থেকে শুরু হয়, যেটা আমরা লাইফে ডিকেডস ভাগ করা হয়, ফার্স্ট ডিকেড, সেকেন্ড ডিকেড, থার্ড ডিকেড, এভাবে লাইফকে ভাগ করা হয়। তো এটা মধ্য বয়সী থেকে শুরু করে, এবং বয়সূর্ধ্বরা, বেশিরভাগই বয়সূর্ধ্বরা কিন্তু স্ট্রোকজনিত সমস্যায় বেশিরভাগ ভুগে থাকেন। আচ্ছা আচ্ছা মিলন স্যার, এবার আপনার কাছে জানতে চাইবো যে প্রথমেই যে আমরা অনেক সময় যে যারা আসেন, যেসব পেশেন্টরা আসেন, ওরা অনেকে বলতে পারেন না যে স্ট্রোক হয়েছে নাকি অনেক বছর আগে দেখা যায় যে স্ট্রোক হয়েছে না কি হয়েছে, তারা বলতে পারেন না। তো সাধারণত আপনারা কি ধরনের লক্ষণ থেকে আপনার রোগীদেরকে পূর্ব সংকেত দিতে পারেন যে সে স্ট্রোকের দিকে যেতে পারে অথবা তার স্ট্রোক হতে পারে? তো এই প্রধান যে লক্ষণসমূহ সে সম্পর্কে কিছু বলুন। প্রথমে আসতে হয় স্ট্রোকের কারণগুলা। আমরা একটা বয়সজনিত একটা কারণ, যদি শফিউল্লাহ ভাই যেটা বললেন যে দেখা যায় যে 40-এর পরে যারা, তাদের স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে। আচ্ছা, 40-এর পরে একটা বয়স একটা ফ্যাক্টর, দ্বিতীয় ফ্যাক্টর যেটা ওবেসিটি, যাদের স্বাস্থ্য ভালো, ব্লাডে কোলেস্টেরল লেভেল বেশি থাকে, এটা একটা ঝুঁকি বেশি থাকে। যাদের প্রেশার, ব্লাড প্রেশার হাই, তাদের স্ট্রোক ঝুঁকি থাকে। এইগুলা কারণ স্ট্রোকের একটা। এবং স্ট্রোক হওয়ার পরে দেখা যায় যে যদি এটা ডিপেন্ড করে আপনার অনেকগুলার ফ্যাক্টর উপরে, যদি তার ভিগোরাস হয়, পরিমাণটা যদি বেশি হয়, সেক্ষেত্রে সাডেন আনকনশাস হয়ে যেতে পারে। আবার যদি দেখা যায় যে মাইনর স্ট্রোক হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আয়দার আপার লিম্ব, মানে উপরের হাত বা নিচের পা কোনো একটা অংশ অবশ হয়ে যেতে পারে, বা এখানে সেন্সরি বা মোটর ফাংশন লস হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার কতটুক, কোন জায়গায়, লোকেশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। স্যার, এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা একটা ফোন কল নিয়ে আসি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম।
দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি নোয়াখালী থেকে হাবিব বলছি। আচ্ছা। আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাইছি। আমাদের সাথে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান, আপনি কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব, আমি আসলে একটা প্রশ্ন করতে চাইতেছি আর কি। আমি কিছুদিন আগে একটু উপর থেকে পড়ে গিয়ে মানে ব্যথা পাইছি। এখন আমার বাম পাশে একটু মানে ব্যথা করে, আর প্লাস আমার মাঝে মধ্যে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কি। এখন আমি কি করবো এটা নিয়ে? আপনি কোন জায়গায় ব্যথা পেয়েছিলেন, মানে আপনার শরীরের কোন অংশে আঘাত পেয়েছিলেন? মানে আঘাতটা পাইতে আসলে আমি উপর থেকে পড়ছি, তো আমি সারা শরীরে ব্যথা পাইছি। এরপরে থেকে আমি মানে মানে শ্বাসটা নিজে কষ্ট হইতেছে আর কি, আজকে অনেকদিন যাবত। এখন মাঝে মধ্যে ব্যথাও করে, প্লাস মানে শ্বাস নিতে কষ্ট হয়। জি, আমরা উত্তর দিচ্ছি, এ নিয়ে আমরা কথা বলছিলাম। দর্শক আপনাকে ধন্যবাদ ফোন কলের জন্য, আমাদের সঙ্গেই থাকুন। যে ওনার যে স্যার, তার আগে আমরা একটু মিলন স্যারের কাছ থেকে যেটা জানছিলাম যে লক্ষণ সমূহ সম্পর্কে, সেই সম্পর্কে একটু জেনে আসি। আচ্ছা, তো এটা দর্শকের একটা উত্তর আমি এখনই দিয়ে রাখি যে উনি যদি পড়ে গেছিলেন, উনি স্পেসিফিক বলতে পারলেন না কোন জায়গায় ওনার ট্রমাটা হয়েছে। যদি ডরসাল রিজনে হয় সেক্ষেত্রে ওনার একটা এমআরআই করা দরকার। মানে পিঠে, ডরসাল বলতে আমরা পিঠে বোঝানো হয়েছে। লাম্বার রিজন হলে, ডরসাল রিজন হলে বা সার্ভাইকাল রিজনে হলে একটা এমআরআই লাগবে। এমআরআই করলে আমরা দেখব যে তার ভার্টিব্রা কোনো নার্ভ রুটে কোনো কম্প্রেশন হয়েছে কিনা। আর উনি শ্বাসকষ্টের কথা একটা বলছেন, যেটা হয় ওখানে ফ্রেনিক নার্ভ থাকে, বা তার এটা ডায়াগনোসিস করার জন্য এমআরআই বেস্ট মডালিটি। আর স্ট্রোক আমি প্রথমে বলতে গিয়ে তখন হয়নি। স্ট্রোক অ্যাকচুয়ালি আমাদের অনেক পেশেন্ট বলে যে আমার ব্রেন স্ট্রোক হয়েছে। স্ট্রোক কিন্তু স্ট্রোক, ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক বলে কোনো কথা নেই এখানে। এটা আমরা ভুল একটা ধারণা। স্ট্রোকের কোনো এখানে কোনো ক্লাসিফিকেশন নাই। ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক বলে আমাদের কিছু নাই। তো এটা অনেক ডাক্তারও ভুল করে যে আমার ব্রেন স্ট্রোক হয়েছে বা আমার ফাদারের ব্রেন স্ট্রোক হয়েছে। এটা মনে রাখা দরকার। আচ্ছা আচ্ছা। স্যার, আমাদের একটা ফোন কল ছিল যে একটু আগে নোয়াখালী থেকে জি, ওই যে মানে মনির ভাই বলতেছিলেন। জি, তো ওনার যে সমস্যা পড়ে গিয়েছে, এখন পড়ে গেলে ওনার শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। তো পড়ে গেলে আঘাত পেলে ব্যথা হবে, এটা কনফার্ম, এটা হতেই পারে। এখন কোথায় ব্যথা পেয়েছে, এটা যদি মাথা হয় সেটা খুবই সেনসিটিভ এরিয়া, অথবা স্পাইনাল কর্ডে হলো, যেমন মনির ভাই বললো যে ডরসাল স্পাইন, বা পিঠে যদি হয় এক প্রকারের সমস্যা হবে। যেমন পিঠে যেটা, যেমন ডায়াফ্রামের একটা ব্যাপার আছে, আমরা শ্বাস প্রশ্বাস নিতে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল খুবই ইম্পর্টেন্ট। লেভেল অনুযায়ী মাসেল প্যারালাইসিস হয়, বা লেভেল অনুযায়ী শ্বাস নেই আমরা, মানে নার্ভ সাপ্লাই এক এক লেভেলের এক এক নার্ভের কাজ এবং এক একভাবে আমরা ফাংশনগুলো করি। এখন কেউ যদি ঘাড়ে আঘাত পায় তাহলে কোয়াড্রিপ্যারাসিস হয়ে যেতে পারে, যে 4 হাত পা অবশ হয়ে যেতে পারে। কেউ কোমরে আঘাত পায় 2 পা অবশ হয়ে যেতে পারে, বা আমরা প্যারাপ্লেজিয়া বলে থাকি বা প্যারাপ্যারাসিস বলে থাকি। তো এই জাতীয় এটা দেখতে হবে যে কোন লেভেলে কি হয়েছে। তো উনি যে কোশ্চেন করেছে, আমার মনে হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়, কিছু ডায়াগনোসিস করা দরকার, প্রয়োজনে এমআরআই, সিটি স্ক্যান, এটা ডাক্তার সাহেব যেভাবে দেখে আপনাকে বলে দিবে কি করতে হবে, এবং এক্ষেত্রে এই জাতীয় ইনভেস্টিগেশন খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে। আমাদের একটা ফোন কল আছে, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাদাবাদ থেকে লিপি বলছি। আমার বয়স 38। আচ্ছা। আমার কোমরের ব্যথা অনেক দিন যাবত। এখন কোমরের ব্যথায় ক্যালসিয়াম খেলে কোমরের ব্যথাটা কম থাকে, আর যদি ক্যালসিয়াম না খাই তখনই ব্যথাটা বেশি হয়। ধরেন একদিন আমি বাদ দিলাম, তখনই ব্যথাটা হয়। আর ইদানিং 1 সপ্তাহ বা 15 দিন যাবত ডান হাঁটুর নিচে ডান সাইডে বসতে গেলে মানে এখানে ব্যথা পাই। আপনার বয়স কত? আপনার বয়স কত? ট্রমার হিস্ট্রি আছে কিনা? আচ্ছা আচ্ছা। আপনার কি কোনো আগে কোনো ব্যথা পেয়েছিলেন কিনা, মানে না কিছুদিন না, আগে? কোনো ব্যথা পাই নাই, কোনো ব্যথা পাই নাই বা কোনো এনা। কিন্তু আমার যখন দ্বিতীয় বাচ্চা হয় তখন তারপর থেকে মানে আমার কোমর ব্যথা শুরু হয়। তা আমি ক্যালসিয়াম খেলে ব্যথাটা কম থাকে, আর ক্যালসিয়াম যদি না খাই তখনই ব্যথাটা হয়। জি দর্শক, দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। তো ওনার যেটা বুঝেই যাচ্ছে যে ওনার কোমর ব্যথা রোগী, এবং পাশাপাশি হয়তো হাঁটুতে কোনো ব্যথা আছে, বা আয়ের নিচে যেটার ব্যথার কথা বললো। আর যে এইজ, এটাও একটা মধ্যবয়সী এইজ। তো এই এইজে আমরা বেশিরভাগই দেখা যায় কোমরের ডিস্ক প্রলাপজনিত সমস্যা বা মেকানিক্যাল সমস্যা আমরা বেশিরভাগ পেয়ে থাকি। এটা শোয়া বসা উঠার থেকে হতে পারে। আর ওনার কিন্তু 2টা বেবি হয়েছে উনি বললো। তো অনেক সময় প্রেগনেন্সিতেও কি হয়, আমাদের মেরুদণ্ড স্পাইনের উপরে কিন্তু একটা বড় আকারের মেকানিক্যাল প্রবলেম তৈরি হতে পারে, যে ওয়েট শিফটিংয়ের কারণে। অতীতে আমরা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই নিয়ে কথা বলেছি। তো দর্শক যেটাই হোক, আপনার এটা আসলে ক্যালসিয়াম লেভেল দেখা দরকার। ক্যালসিয়াম খেলে কমে হতে পারে অনেক কারণে, ক্যালসিয়ামের কিছুটা ভূমিকা আছে। কিন্তু আমার মনে হচ্ছে আপনার কোমর এবং হাঁটুতে কিছু মেকানিক্যাল সমস্যা হচ্ছে, যেটা
কোনো রোগ না, এটা কোনো সমস্যা, চলাফেরা উঠা বসা কোনো কারণে এটা এই জাতীয় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হন। ডায়াগনোসিসটা খুবই জরুরি, কেন হচ্ছে। আপাতত আপনি কুসুম গরম সেক দিয়ে দেখতে পারেন, এবং যদি সামনে কুঁজো হয়ে বসে থাকেন বা নিচে ঘন্টার পর ঘন্টা বসেন, এই জাতীয় অভ্যাস পরিত্যাগ করুন। তারপরে দেখা যাক, যদি না হয় তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। আমরা একটু, আমার মনে হয় একটু এই সিটি স্ক্যান বা এমআরআই নিয়ে কিছু ছবি দেখতে পারি। স্যার, এই সম্পর্কে আমরা আমরা আপনার যে বক্তব্য অনুসারে আমরা কিছু ছবি দেখতে পারি, যে সিটি স্ক্যান অথবা এমআরআই। এটা মনির ভাই এটা নিয়ে কথা বলতে পারেন। একটা এমআরআই মেশিন, মাল্টি স্লাইস এমআরআই। তো আসলে এটা মানে আমি একটু বলি আর কি, যেমন আমার কাছে প্রায় রোগী আসে, দেখা যায় যে অনেক সময় বলে জি স্যার এমআরআই নিয়ে একটা ভয় ভীতি থাকে মানুষের, স্পেশালি আমরা যারা প্র্যাকটিস করি। আর ওনার তো রেডিওলজি, ওনারা এটা দেখে দেখে আমাদেরকে একটা রিপোর্ট আচ্ছা দেয়। মনির স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এমআরআইটা কখন করা হয় এবং এমআরআইটা আসলে কি? এমআরআই একটা বেস্ট মডালিটি, রেডিওলজি ইমেজিং এ সিটি স্ক্যান এমআরআই এই দুটোই বেস্ট মডালিটি। বাট স্ট্রোকের জন্য আমি বলবো যে এমআরআই ভালো। আচ্ছা, কিন্তু আমাদের দেশে এখন এমআরআইটা অ্যাভেলেবল না, ডিস্ট্রিক্ট লেভেলেও এখনও হয়তো যায় নাই, মেডিকেল কলেজ বা প্রাইভেট সেক্টরেই এখনও আছে। তো সিটি স্ক্যান করা হয় একটা প্রাথমিক একটা রোগী স্ট্রোক করার পরে। আমরা সিটি স্ক্যান এখন ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে, এখন অনেক থানা পর্যায়ে সিটি স্ক্যান চলে গেছে। আর এমআরআইটা একটু সময় বেশি লাগে সিটি স্ক্যানের তুলনায়। আবার দেখা যায় যে পেশেন্টগুলো আনকনশাস বা রেস্টলেস, অস্থির হয়, তাদের এমআরআই করতে একটু সমস্যা হয়, কারণ 15 মিনিট বা 20 মিনিট সময় লাগে। সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে পারি। আর সিটি স্ক্যান তাৎক্ষণিকভাবে সঙ্গে সঙ্গে আমরা করতে পারি, যেহেতু সময় কম লাগে। এখানে আমাদের 3 মিনিট 5 মিনিটের মধ্যে সিটি স্ক্যান হয়ে যাচ্ছে, অনেক সময় 1 মিনিটও আমরা করতে পারি। কিন্তু এমআরআইটা আসলে অ্যাভেলেবল না, পাশাপাশি টাইম বেশি লাগে, এই জন্য আমাদেরকে সিটি স্ক্যান করতে বেশি হয়। কিন্তু আমি বলবো ইনভেস্টিগেশনগুলো সম্পর্কে আরেকটু জানবো, একটা ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছিলাম মোহাম্মদপুর থেকে। আচ্ছা, তো আমার যেটা সমস্যা, আমার এজ 36-37 এর কাছাকাছি। তো আমি আমার মাঝে মাঝে আমার হাই প্রেশার আছে, আমি জেনোকা 50 খাই। এবং আমার গত কয়েকদিন আগে আমি ইবনেসিনাতে ভর্তি ছিলাম, 4-5 দিন ছিলাম। তো আমার পটাশিয়াম একেবারেই কম আর হিমোগ্লোবিন কম। এমনি মোটামুটি ডায়াবেটিস আছে, এগুলি নাই। তো মাঝে মাঝে আমি হাত পা আমার ঠান্ডা হয়ে মাথা ঘুরে পড়ে যেতে ধরি। তখন হয়তো কেউ, আমি গত 2 দিন আগে মার্কেটে গিয়েছিলাম, এরকম পড়ে গিয়েছিলাম। তো আর হাঁটুর মধ্যে ব্যথা হয় আমার, ডান হাঁটুতে। জি, আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছিলেন মানে এই নিয়ে? আমি ডাক্তার আমার খুবই অ্যাসিডের প্রবলেমটা ভীষণ। ডাক্তার দেখিয়েছি আমি ডাক্তার, আর আমার সাইনাস সমস্যাটা আছে, সাইনাস থেকে আমার ইনফেকশন আছে, এটা আমি ডাক্তার দেখিয়েছি। আমি গত 4-5 দিন আগে আমি ইবনেসিনাতে 4 দিন ভর্তি ছিলাম এই অ্যাসিডের প্রবলেম থেকে। না আপনার এখন যে সমস্যাটা, এটা নিয়ে কি মানে যে পড়ে যান, এটাই তো আপনার মেইন সমস্যা, পাশাপাশি হাঁটু ব্যথা? ইদানিং দেখা দিচ্ছে যে আমি হয়তো বাজারে গেলাম বা মার্কেটে কোথাও গেলাম, যে আমি গরম মাথাটা ঘুরে ওঠে আমার, মানে একদম ঘেমে যায়, আমি হাত পা ঠান্ডা হয়ে যায়, মানে আমি অন্ধকার দেখি, চোখ মাথা ঘুরে তখন পড়ে যেতে ধরি তখন আমি। দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আমাদের সাথে আরেকজন ফোন কলে আছেন, কে বলছেন নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার সমস্যাটি বলুন। দর্শক আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমাদের আজকের আলোচনার বিষয় স্ট্রোকজনিত প্যারালাইসিস ও পুনর্বাসন। দর্শক আপনারা আমাদের সাথে সরাসরি ফোন কলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। দর্শক আসুন ফিরে যাই আমাদের আজকের আলোচনায়।
বিরতির আগে আমাদের একটা প্রশ্ন ছিল, মোহাম্মদপুর থেকে ফারজানা বলেছেন যে তার প্রচন্ড পরিমাণে হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং প্রচন্ড দুর্বল। এই সম্পর্কে মনির স্যার আপনার কাছ থেকে জানবো। বোন ফারজানা তার যে সমস্যা বলেছেন, উনি একদিন মার্কেটে গিয়ে পড়ে গিয়েছিলেন। তো হয়তো দুর্বলতার কারণ হতে পারে, অনেক পরিশ্রম করছে, হাঁটাহাঁটি করছে, এটা হতে পারে। যেহেতু ওনার হাতে পায়ে কোনো অবশ্য কথা বলেন নাই, শুধু ব্যথা পেয়েছেন। আর ওনার ডায়াবেটিস আছে কিনা এটা উনি অবশ্য বলেন নাই। তা আমি মনে করি যে ওনার স্ট্রোকের এটা লক্ষণ না, কয়েকটা কারণ, দুর্বলতার কারণে পড়ে যেতে পারে, যার সম্ভাবনাই বেশি। ডায়াবেটিস একটা ফ্যাক্টর, মাথা ঘুরে যাওয়ার, অনেক টেনশনে থাকলে, দুশ্চিন্তা করলেও পড়ে যেতে পারে। তবে স্ট্রোক হলে আমরা সাধারণত দেখা যায় যে একটা হাত পা বা একটা অংশ, কোনো একটা সাইড আমরা অবশ বা ফিল করি, দুর্বলতা অনুভব করি। তো উনি সিটি স্ক্যান বা এমআরআই একটা পরীক্ষা করে একটা ফিজিশিয়ানের পরামর্শ নিতে পারেন টেনশন মুক্ত হওয়ার জন্য, যে আসলে তার স্ট্রোক করেছেন কিনা। আদার্স কোনো, উনি গ্যাসের কথা বলেছেন, যে সাইনোসাইটিস, অনেকগুলো প্রবলেম আছে। আমার মনে হয় উনি ওনার একজন ভালো ফিজিশিয়ানকে অনেক সময় দেখা যায় যে ডান পাশে স্ট্রোক করলে বাম পাশে প্যারালাইসিস হচ্ছে, তো এর কারণ কি এ সম্পর্কে জানবো? একটা এটা ফোন কল বলি, নিয়ে এটা আসি আমাদের ব্রেনে, স্যার, একটা ফোন কল নিয়ে আসি এই সম্পর্কে, তারপর জানবো। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার নাম আবু সাইদ। দর্শক আপনার সমস্যাটি বলুন। জি, আমার সমস্যাটা হচ্ছে আমার আম্মার 1 বছর যাবত আমার আম্মার পায়ের হাঁটুতে ব্যথা, প্রথমে ব্যথা ধরার পরে ওইখান থেকে আপনার মায়ের হাঁটুতে আপনার পানি হয়ে গেছিল। ডাক্তার, অর্থোপেডিক ডাক্তারকে দেখাইলাম, তো উনি বললো যে এই হাঁটুতে পানি জমে গেছে। তো আমি 1 বছর যাবত 2-3 মাস পর পানিকে বের করা হয় এবং একটা ইনজেকশন দিয়ে দেয়, 2-1 মাস ভালো থাকে, আবার পরে দেখা গেল ফুলে যাচ্ছে, আবার পানি চলে আসতেছে। এই মতো অবস্থা আমি প্রায় 1-1.5 বছর যাবত আমি একটা কনসালটেন্ট, অর্থোপেডিক কনসালটেন্টে দেখাইছি। এখন যে সমস্যা হয়েছে, এটা তো রেসপন্স ভালো সারেই নাই, কিন্তু এখন আমার আম্মা দুটো পাই এখন ফুলে যাচ্ছে। এখন আমার দাঁড়াইতেও পারে না, মানে হাঁটতে পারে না, এবং পায়খানা করতে হয় দাঁড়া। এই মতো অবস্থা আমি কি করতে পারি? যে আপনার আমি একটু কোশ্চেন জিজ্ঞেস করি, যে আপনার মার কি ডায়াবেটিস আছে কিনা আপনি জানেন? জি না, আমার ডায়াবেটিস উচ্চ কোনো কিছু নাই, উচ্চ রক্ত কোনো কিছু। অথবা হাঁটুতে কি কারণে এই ঘটনা হচ্ছে বা ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, এই জাতীয় মানে কোনো রোগের নাম জানেন কি? এটা কি আর্থ্রাইটিস রোগ বলেছে ডাক্তার সাহেব, না অন্য কি কিছু, এটা জানেন? হ্যাঁ, এটা মানে সুস্থ হাড়তে পানের জন্য আমি একটা ভদ্রলোক দেখালাম, সে কনসালটেন্ট অর্থোপেডিক, সিলে বলছেন যে সাইডে যাবে, কিন্তু এটাই বলে এর বাইরে আর মানে উনি আর কোনো কথা বলে না। ওনার কাছে আমি 1.5 বছর ধরে ট্রিটমেন্ট করালাম, কিন্তু আসলে সঠিক জি জি, আমরা উত্তর দিচ্ছি। দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। শফিউল্লাহ স্যার এই সম্পর্কে জানবো, তার আগে আমরা একটা ভিডিও কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটা হলো, আমার ওয়াইফে বাচ্চা ডেলিভারি হয়েছে আজকে 1 বছর 8 মাস। এরপর থেকে মনে করেন তলপেটে ব্যথা করে। এখন ডাক্তার কাছে যাইলে ওষুধ দিলে বা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ওষুধ দেয়, ওই 2-1 দিন ভালো থাকে, এরপরে কিছু কাজ করলে আবার ব্যথা শুরু হয়। মানে কেন ব্যথাটা শুরু হয় বা কেন কমপ্লিটলি যাচ্ছে না একটু জানতে চাইছি। ওনার কি নরমাল ডেলিভারি হয়েছিল না সিজারিয়ান? দর্শক আপনার হ্যালো দর্শক, হ্যালো জি, দর্শক ওনার কি নরমাল ডেলিভারি অর সিজারিয়ান ডেলিভারি সে সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে। দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আমি প্রথম যে রোগী যে কোশ্চেন করছে, ওনার মার হাঁটুতে বারবার ইফিউশন হয় বা কালেকশন হয়, আবার চলে যায়, আবার আসে, এভাবে চলতেছে দীর্ঘ কয়েক বছর ওনার ভাষ্য অনুযায়ী। এখন যেটা প্রবলেম, এটা নিয়ে আমি বারবার এই জিনিসগুলো সব রোগীদেরকে বলি, হাঁটু ব্যথা যে কোনো কারণেই হোক, হাঁটুতে যে কোনো সমস্যা হোক, সেটা আর্থ্রাইটিস হোক বা অন্য কোনো ইনজুরি থেকে হোক, যা কিছু হোক, একটা ভুল করে আমরা শুরুতে হয়তো কিছু রুগীরে বলি যে নতুন হাঁটু ব্যথা নিয়ে আসলে যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন বা আপাতত নিচে বসবেন না, এই যেহেতু কিছু ইনস্ট্রাকশন দেয়, কিন্তু রুগী কি করে বছরের পর বছর হাঁটু আর ভাঙে না, নিচে বসে না, স্বাভাবিক অ্যাক্টিভিটি আর সে করে না, যার কারণে দেখা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়াড্রিসেপস মাসেল, যেটা আমরা দাঁড়াইতে আমাদের হেল্প করে। এখন কিন্তু ওনার দ্বিতীয় যে কমপ্লেইন, এখন ওনার মা হাঁটতেও পারছে না, মানে হচ্ছে কি দীর্ঘদিন হাঁটু ব্যথার সমস্যার কারণে তার মার যে মাসেলগুলো আছে, স্পেশালি
দাঁড়ানোর জন্য, যে সামনে কোয়াড্রিসেপস, পিছনে বিভিন্ন হ্যামস্ট্রিং বা গ্লুটিয়াল মাসেল, এই মাসেলগুলো হাঁটু ব্যথার কারণে আস্তে 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 উইক হয়ে গিয়েছে। পাশাপাশি যে লিগামেন্টগুলো আছে, আপনি জানেন লিগামেন্টেরও একটা ইলাস্টিসিটি থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যে কোনোভাবেই হোক, এই আস্তে আস্তে এই সমস্যাগুলো হওয়ার কারণে ওনার এখন দেখা যায় আরেকটা সমস্যা তৈরি হচ্ছে, মানে আরেক জাতীয় সে পঙ্গুত্ব বরণ করছে, এখন ব্যথা প্লাস আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। তো দর্শক, আমি যেটা বলবো, এটা বিভিন্ন কারণে হাঁটুতে পানি আসতে পারে, যেটা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আসতে পারে। অনেক আর্থ্রাইটিস নিয়ে আমরা আলোচনা করেছি আগেও, এখনও বলি, মোর দেন 100 টাইপস আর্থ্রাইটিস আছে, তার থেকেও হাঁটুতে কালেকশন আসতে পারে। ডায়াবেটিস জনিত সমস্যা থেকেও হাঁটুতে এই জাতীয় সমস্যা হতে পারে, বিভিন্ন টিউবারকুলার আর্থ্রাইটিস থেকেও হতে পারে, বা বিভিন্ন ইনজুরি থেকেও হতে, অস্টিও আর্থ্রাইটিস থেকেও কালেকশন আসতে পারে। তো সেটা অবশ্যই ডাক্তার সাহেব দেখে বলে দিতে পারবেন কেন হচ্ছে। আর এইটার ঔষধ যদিও খাওয়া হয়, অনেক সময় ওষুধ খেতে হয়, কিন্তু ব্যথার ওষুধ কোনো ট্রিটমেন্ট, এটার প্রপার ট্রিটমেন্ট ফিজিওথেরাপি নিতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করলে আপনার মার আজকে এই পরিণতি হতো না, এবং আমি আশা করি এখন থেকে যদি প্রপারভাবে আপনারা সঠিক জায়গায় ফিজিওথেরাপি নিতে পারেন এবং পাশাপাশি ওখান থেকে এক্সারসাইজগুলো উনি শিখে নেয়, উনি অন্তত পঙ্গুত্ব বরণ করবে না, বা হাঁটতে যে অসুবিধাগুলো হচ্ছে এগুলো চলে যাবে। আর ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট, কেন হচ্ছে, কেন বারবার আসতেছে, এটা অবশ্যই ডাক্তার সাহেব দেখলে অথবা যারা স্পেশালিস্ট আছে দেখলে এটা বোঝা যায় যে কেন হচ্ছে। তো আমি মনে করি আপনি একজন প্রপার ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন, ফিজিওথেরাপি নেন, আশা করি এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ হবে। আচ্ছা মনির স্যার, আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে বাম পাশে স্ট্রোক করলেন কিন্তু দেখা যাচ্ছে ডান পাশে প্যারালাইসিস হয়েছিল, এর কারণসমূহ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমাদের কিছু অ্যানাটমি বুঝতে হবে। আমাদের ব্রেনের যে একটা সিটি স্ক্যান বা একটা এমআরআই করে দেখলাম যে তার রাইট প্যারাটাল রিজনে স্ট্রোকের রিলেশন আছে, রাইট প্যারাটাল রিজনে। হয়রাজ উনি দেখা যায় তার বাম দিকে, বাম হাত, বাম পা দুর্বল। সেক্ষেত্রে কেন এরকম হয়? আচ্ছা, এখানে মনে একটা সিটি স্ক্যান আছে, এটা নিয়ে বলতে পারেন। হ্যাঁ, এটা একটা নরমাল সিটি স্ক্যান, ব্রেনের স্লাইস দেওয়া আছে। তারপরে আমরা একটা পরের ছবিটা দেখি। নেক্সট, এখানে তার হিমোরেজ, সাব অ্যারাকনয়েড হিমোরেজ, এটা একটা এমআরআই স্ক্যান, বিভিন্ন T1 T2 ফ্লেয়ার ইমেজে আছে এমআরআই। তারপরেটা নেক্সট দেখি, এটা একটা এমআরআই স্যাজিটাল সেকশনের একটা স্ক্যান করা আছে। নেক্সট, নেক্সট। স্যার, এগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো, মানে স্ট্রোকের আগে অথবা বিভিন্ন ধরনের ইনফেকশন অথবা ইনফ্লামেশনের বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন। না, এটা নিয়ে একটু কথা বলো স্যার, এই সম্পর্কে মনির স্যার আপনি আমাদের কিছু বলুন, যে এগুলো সাধারণ দর্শকদের জন্য আমাদের। এটা সিটি স্ক্যানের একটা স্ক্যান। এখানে পেশেন্টের দেখা যাচ্ছে রাইট সাইডের হাইপ্যারাটাল রিজনে একটা ইসকেমিক চেঞ্জ আছে, এখানে যেটা কালো হয়ে গিয়েছে। তো এটা থেকে দেখা যাবে যে এই পেশেন্টের তার লেফট সাইড উইকনেস বা লেফট সাইড দুর্বলতা, পেশেন্ট কমপ্লেন করবে। এটা যেটা প্রশ্ন আপনি করছিলেন, এর কারণ আমাদের ব্রেন থেকে যে নার্ভ ফাইবারগুলো স্পাইনাল কর্ডে আসে, সেটা ব্রেনের নিচে ঘাড়ের মেডুলা অবলেঙ্গাটা এইসব জায়গায় এসে 70 to 75% ফাইবার ক্রস করে, দ্যাট ইজ রাইট সাইড থেকে লেফট সাইডে যায়। এর কারণেই আমাদের রাইট সাইডের যদি স্ট্রোক হয়, তাহলে লেফট সাইডের হাত বা লেফট সাইডের পা আমাদের দুর্বলতা হয়। তো এটাকে বলে ডেকাসেশন, ক্রসিং দ্য ফাইবার ইন বেজ অফ দ্য নেক। তো স্ট্রোকে মানে এই সিটি স্ক্যান বা এমআরআই খুবই গুরুত্বপূর্ণ। মানে স্ট্রোক হোক অথবা কোমর ব্যথা হোক, ঘাড় ব্যথা হোক, সিটি স্ক্যান এমআরআই কিন্তু এখন এই যে লেটেস্ট যে ইনভেস্টিগেশনগুলো চলে আসছে, এগুলা কিন্তু আমাদের কিন্তু ডায়াগনোসিস করতে কিন্তু খুবই সহায়তা করে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, ফোন কল নিয়ে আসি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি সোনিয়া বলছি ঢাকা থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে থেকে প্রায় 6-7 বছর আগে কোমরে একটু ব্যথা পেয়েছিলাম ভারী কিছু উঠতে যে। তো তখন থেকে আমার কোমরে হালকা হালকা পেন হয় ভারী কিছু উঠাইলে বা নুয়ে কাজ করলে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা। আমি অনলি 23 ইয়ার্স, হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় আমার। আপনার ব্যথাটা কি কোমর থেকে হাঁটু পর্যন্ত না শুধু হাঁটুতে? শুধু হাঁটুতে। আচ্ছা, জি। দর্শক, আপনার বয়স সম্পর্কে আমাদেরকে একটু জানান। 23। হ্যালো,
23। আচ্ছা, ধন্যবাদ দর্শক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, ওনার উত্তরটা দিয়ে আসি, তারপরে আরেকটা কোশ্চেন ওই যে স্কাইপিতে যিনি ফোন দিয়েছিল ওটা কিন্তু আমরা এখনো দেইনি। তো ওনার যেটা হচ্ছে উনি কোমরে ব্যথা পেয়েছিল, ওনার একটা হিস্টোরি, কিন্তু এখন কিন্তু কোমর কোনো কমপ্লেইন না, এখন যেটা হচ্ছে হাঁটুতে সমস্যা। তো হাঁটু ব্যথার অনেক কারণ হতে পারে। হাঁটু ব্যথার কারণের ভিতরে সবচেয়ে যেটা হচ্ছে বয়সজনিত কারণ, সেটা 40 ঊর্ধ্ব প্রায় নরনারীরা ভুগে থাকে, যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস অফ নি, হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস। তাছাড়া আপনার যে বয়স, এই এজে বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, জুভেনাইল আর্থ্রাইটিস এই পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারে। সাধারণত আরেকটা হচ্ছে অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস, সাধারণত মহিলাদের হয় না, এটা বেশিরভাগই পুরুষরা ভুগে থাকে। অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে, অথবা আপনি যদি হাঁটু গেড়ে ঘন্টার পর ঘন্টা কোনো কাজ করেন তা থেকেও হাঁটু ব্যথা হতে পারে, হাঁটুতে আঘাত পেলে হাঁটু ব্যথা হতে পারে। তো আসলে এটা ডায়াগনোসিস করা খুবই জরুরি, কেন হচ্ছে হাঁটু ব্যথা, এটা আমরা অ্যাসেস করলে ফিজিক্যালি আমরা যদি হাসপাতালে আসেন ডাক্তারদের কাছে, আমরা হাতে অ্যাসেস করলে বুঝতে পারি কেন হচ্ছে, অথবা প্রয়োজনে আমরা বিভিন্ন ল্যাব টেস্ট করেও বোঝা যায়, অথবা প্রয়োজনে সিটি স্ক্যান এমআরআই জাতীয় টেস্ট করলেও আমরা বুঝতে পারি। স্যার, আমাদের সৌদি আরব থেকে একটা কোশ্চেন ছিল যে স্কাইপিতে যে কোশ্চেনটা জি, ছিল, ওনার যেটা হচ্ছে ওনার ওয়াইফের ডেলিভারির পর যেটা ওনার কমপ্লেইন, যে তল পেটে ব্যথা হয়, ওনার কমপ্লেইন, এর আগে হয়তো ব্যথা ছিল না। তো তল পেটে যে জিনিসটা থাকে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মহিলাদের কিছু এই জাতীয় ফিমেল অর্গান আছে এবং ইউরিনারি ব্লাডার আছে, এই জিনিসগুলো এখানে আছে। আর ওনার যেহেতু কমপ্লেইন ডেলিভারির পরে এটা হচ্ছে, অনেক কারণ হতে পারে। এখন এটা কি সিজারিয়ান সেকশন কিনা, যে কোনো সিজারে করা হয়েছিল কিনা, সেটা কিন্তু উনি বলতে পারেন নাই। অনেক সময় দেখা যায় কাটার থেকেও কিন্তু ব্যথা হয়, যে সিজারিয়ান সেকশন আপনি জানেন যে কোনো কাটা জায়গায় ব্যথা হবে, এটা কিন্তু স্বাভাবিক। মানে এইটা যদি কেউ চিন্তা করে যে অস্বাভাবিক তা না, যদি সেটা সহনীয় মাত্রা ছুঁয়ে যায়, মানে অতিক্রম করে, তখন সেটা বুঝতে হবে এটা অস্বাভাবিক। কিন্তু হালকা কাটা জায়গায় ব্যথা হবে, তলপেটে ব্যথা হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওনার যেটা হচ্ছে আরও বিভিন্ন কারণে হতে পারে, গাইনোকোলজিক্যাল সমস্যার কারণে হতে পারে। তো এটা আসলে প্রপার ডায়াগনোসিস করা দরকার, সেক্ষেত্রে প্রয়োজন আলট্রাসোনোগ্রাফিও করতে হতে পারে। আচ্ছা স্যার, আমরা ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমি এসএসসি প্রোগ্রাম দেখছি, অনেক ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছে আমার রিলেটিভের, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির একজন মানে আত্মীয় আর কি, কি প্যারালাইসিস হয়ে আছে, ওনার এজ হচ্ছে অ্যাবাউট 60। হ্যাঁ, ওনাকে ঢাকা এনে আমি ঠিক বুঝতেছি না যে আমি কোথায় যাবো, কিভাবে ট্রিটমেন্ট করাবো, কোথায় স্বর্ণপন্ন হবো। তো আমি দেখলাম যে ডিপিআরসি, তো এই হসপিটালে কিভাবে স্বর্ণপন্ন হবে, এবং তার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে উনি কি মোটামুটি সুস্থ হবে কিনা, বা ওনার কি আদৌ কোনো রিকভারি সম্ভব কিনা। ওনার বর্তমান অবস্থানটা কি, মানে উনি কি কনসাস না আনকনসাস, কি অবস্থা না, আছে? উনি কনসিয়াস আছেন, কিন্তু চলাফেরা করতে পারে না, যে প্যারালাইজ বললাম, মানে ওরা সবকিছু ধরে ধরে করে দিতে হয়। কতদিন? আমি জানতে চাচ্ছিলাম শফিউল্লাহ স্যারের কাছে যে আমি কিভাবে আর কি ওনাকে নিয়ে আসবো, কিভাবে স্বর্ণপন্ন হবো, আদৌ ওনাকে নিয়ে আমরা খুব টেন্স। ওকে, যে আমরা বুঝতে পেরেছি আপনার ওনাকে ওনার এই সমস্যাটা কতদিন হয়েছে আপনি বলতে পারবেন? ওনার তো অ্যাবাউট 60, ওনার গত আগে থেকে কিছু মানে অল্প অল্প ছিল, 2-3 বছরের মতো একেবারেই ডেটে পড়ে গেছে। জি, আমরা উত্তর দিচ্ছি। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার কাছ থেকে সংক্ষেপে ওনার শুরুতেই ওনাকে ধন্যবাদ যে উনি এসএটিভির এই প্রোগ্রামটা দেখছেন। এটা আমরা কিছুটা হইলেও জনগণের হেল্প করতে পারতেছি যে ডাক্তারি লাইনে। তার দ্বিতীয়ত হচ্ছে ওনার যে রোগী নিয়ে কথা বলছেন, যে উনি ক্লিয়ার কিন্তু আমরা ডাটা বলতে পারেন না কি উনি স্ট্রোকজনিত অবশ হয়ে গেছে বা প্যারালাইসিস, অথবা বয়সজনিত বা বিভিন্ন আর্থ্রাইটিস জনিত, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা আপনার করতে পারেন না। যাই হোক, যে কোনোভাবে হোক একটা লোক যদি 60 আপ না, আমি প্রায় বিভিন্ন পেপারে লিখেছি যে একজন 90 ঊর্ধ্ব মানুষও কিন্তু সুস্থ জীবন নিয়ে চলাফেরা করতে পারে, আবার ঠিক উল্টা একজন 20 বছরের মানুষ শুধু বিছনায় শুয়ে থাকতে হয়। তো এই জিনিসটা হচ্ছে অ্যাসেসমেন্ট খুবই জরুরি। আমরা এখানে পুনর্বাসন নিয়ে কথা বলছি, এবং এই রোগীগুলোকে সেটা স্ট্রোকজনিত হোক, বাত ব্যথা জনিত হোক, যে কোনো লোকের পুনর্বাসন খুবই জরুরি, এবং পুনর্বাসন অবশ্যই সম্ভব। আর এই ক্ষেত্রে আমরা ডিপিআরসি অনেক অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করছি, যে একটা মানুষ কেন বিছানায় শুয়ে থাকবে, তাকে যদি প্রপার ওয়ে আমরা হসপিটালাইজ করে ফিজিওথেরাপি দিতে পারি, পাশাপাশি অন্য কোনো যদি মেডিকেশন লাগে বা স্পেশালিস্টের শরণাপন্ন হয়, সেটাও আমরা ডিপিআরসিতে করি। তো আমার স্ক্রিনে মনে হয় আপনারা ডিপিআরসির ঠিকানা আছে, ওখানে যোগাযোগ করে আসতে পারেন, আমরা অবশ্যই হেল্প করব। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমাদের আজকের আলোচনার বিষয় স্ট্রোক জনিত প্যারালাইসিস ও তার পুনর্বাসন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ফোন কলের মাধ্যমে, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে, এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। দর্শক আসুন ফিরে যাই আমাদের আজকের আলোচনায়। মনির স্যার, আপনার কাছে জানতে চাইবো যে এমআরআই অথবা সিটি স্ক্যান একটা বিশেষ ইনভেস্টিগেশন পদ্ধতি স্ট্রোক জনিত পেশেন্টের ক্ষেত্রে, তার গুরুত্ব সম্পর্কে এবং খরচ কেমন হয় সেই সম্পর্কে আমরা জানতে চাইবো। তার আগে আমরা একটা ভিডিও কল নিয়ে আসি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে দেখতে এবং শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, আপনার সমস্যাটি বলুন। হ্যালো হ্যালো দর্শক, আপনার সমস্যাটি বলুন। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? দর্শক, আপনার সমস্যাটি বলুন, আমরা আপনাকে শুনতে এবং দেখতে পাচ্ছি। যে আমার সমস্যা হচ্ছে, আমার 6-7 বছর ধরে কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা। সে হঠাৎ করে দিন পড়ে গিয়েছিল 5-6 বছর আগে। তো আগে 4 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছি, আমরা ডাক্তার দেখিয়েছি। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি বলুন। দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। শফিউল্লাহ স্যার, এই সম্পর্কে জানবো। তার আগে আমাদের যে কোশ্চেন ছিল মনির স্যার আপনার কাছে, যে এমআরআই অথবা সিটি স্ক্যানের উদ্দেশ্যটা কি এবং তার খরচ পদ্ধতি কেমন হতে পারে? সিটি স্ক্যান, এমআরআই এই দুটো নিয়ে আজকে কথা। এখানে বুঝতে হবে যে আমাদের অ্যাভেলেবল কোনটা। আমি আগেও বলেছি যে সিটি স্ক্যান এখন আমাদের থানা লেভেলে পৌঁছে গেছে, বাট এমআরআইটা এখন অ্যাভেলেবল হয়নি, ডিস্ট্রিক্ট লেভেলে এখনও যায়নি। তো একটা পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট অবশ্যই ভালো এমআরআই, কিন্তু আমাকে তো সময় পেতে হবে। একটা স্ট্রোকের পেশেন্ট এমআরআই করার জন্য 1 দিন বা 2 দিন অপেক্ষা করা যাবে না। আমার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আমি পরীক্ষা করে শুরু করতে পারি। তারপরে কিছুটা ভালো বা উন্নতি হলে আমি আস্তে আস্তে ভালো একটা জায়গায় ট্রান্সফার করতে পারি। এইভাবেই করতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সিটি স্ক্যান আগে করে নিয়ে তার চিকিৎসাটা শুরু করা যেতে পারে। আর সিটি স্ক্যান এমআরআই তুলনায় যেহেতু এখানে মেশিনের কস্টিং বেশি, এমআরআই আমাদের এমআরআই সরকারি রেট এখানে বাংলাদেশে 3000 টাকার মতো খরচ হয়, প্রাইভেটে বেশি। তো আর সিটি স্ক্যান আরও কম। সিটি স্ক্যান করলে আমাদের বিদেশের কথা একটা বলছেন আপনি, যে বাইরের তুলনায় আমাদের দেশে সিটি স্ক্যানের বা এমআরআই কস্টিংয়ের কথা আসছে। আমাদের দেশের চিকিৎসা খরচ বহির্বিশ্বের বা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমার একটা এমআরআই আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলোতে জানা তার তুলনায় অনেক কম, আমি যেটুকু জেনেছি। সিটি স্ক্যানও কম। তো সেক্ষেত্রে আমাদের এবং সিটি স্ক্যান এবং এমআরআই এর মান কেমন? আমাদের এখানে যেমন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা সিটি স্ক্যান, এমআরআই করা হচ্ছে এবং অত্যন্ত কম খরচে করা হচ্ছে, আমরা যতটুকু জানি। এবার এই সম্পর্কে স্যার আলোচনা করবো। আমরা একটা ভিডিও কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে সমস্যাটি করুন, আমরা আপনাকে দেখতে এবং শুনতে পাচ্ছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার সমস্যাটি বলুন। আসসালামু আলাইকুম। দর্শক আপনার টিভি ভলিউমটি বয়স হলো কমিয়ে 34 বছর। আমি এবার হজে গিয়েছিলাম। হজ থেকে আসার পর আমার যেটা সমস্যা হচ্ছে, আমি আমার বিছানাতে ঘুমালে এবং সকালে যখন আমি উঠি ফজরের নামাজের পরে আমার কোমরে খুব পেইন করে। আমি ফজরের নামাজ পড়তে পারি না, রুকুতে যেতে পারি না কি। কিন্তু আবার ঠিক 10টার পরে আমার ওই ব্যথাটা থাকে না। এরপর নামাজগুলি আমি কন্টিনিউ করতে পারি, কোনো সমস্যা হয় না। তো আমার হঠাৎ করে আমি মনে করছি আমি হয়তো শোয়ার জন্য হয়তো এই সমস্যাটা, কিন্তু গত 1 সপ্তাহ ধরে রেগুলারই আমার এই ফজরে যখন উঠি আমি নামাজ পড়ার জন্য তখনই আমার এই কোমরের পেনটা হয়। আমি যার ফলে রুকুতে মানে যেতে পারি না, আমার এই সমস্যাটা হচ্ছে। তো এই জন্য আমি ডাক্তার সাহেবের সমর্পণ হচ্ছে এবং এসএটিভি কে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম করছে তারা। তো আমি জানতে চাচ্ছি যে এখন আমার এটা কিভাবে সলিউশন করা যায় আর কি। জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। স্যার এই সম্পর্কে জানবো, তার আগে আমরা একটা ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে তাহির বলছি। আচ্ছা দর্শক আপনার সমস্যাটি বলুন। আমার বয়স হচ্ছে 52। আমার ঘাড় এবং পিঠে ব্যথা। আমি নামাজ পড়তে পারি না এবং বেশি করে হাঁটাহাঁটি করলে পিঠে এবং ব্যথা করে। আমি একবার এমআরআই করছিলাম,
ওখানে ইমপ্রেশন লেখছে সার্ভাইকেল লর্জিটিস ইজ লস্ট উইথ মাইল্ড সোলিসিয়েট কনভেক্সিটি টুয়ার্ডস রাইট এবং C3 to 4, C2 to 3, C6 to 7 আর্লি ডিসক্রিপশন। এখন আমি কি করতে পারি? দর্শক আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। শফিউল্লাহ স্যার, আমরা আমাদের প্রথম যে শুরুতে যে প্রশ্নটা ছিল সে সম্পর্কে জানবো। স্কাইপেতে দুইটা কল ছিল, একজন ভদ্র মহিলা ফোন দিয়েছিল যে কোমর ব্যথা নিয়ে, আর দ্বিতীয় কোশ্চেনটাও একই, কোমর ব্যথা নিয়ে, যে উনি হজ থেকে আসার পর সকালে ঘুম থেকে উঠে বা নামাজ সামনে ঝুঁকলে যে ওনার ব্যথা হয়। তো কোনো কোমর ব্যথার আমরা যে কারণগুলো আমরা দেখি 90% কারণ হচ্ছে মেকানিক্যাল, মানে যেটা হচ্ছে চলাফেরা, উঠা বসা, শোয়া থেকে হয়। এই মেকানিক্যাল সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। আরেকটা হচ্ছে কিছু আর্থ্রাইটিক জনিত সমস্যা আসতে পারে, যেমন বয়স হলে 50 ঊর্ধ্ব পুরুষরা এবং 40 ঊর্ধ্ব মহিলারা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস ভোগে বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখন লিগামেন্টগুলা অনেক শর্ট হয়ে আসে, ডিস্কগুলা আমরা যেটা বলি ফাইব্রোসড হয়ে যেতে পারে এবং নার্ভ রুট কম্প্রেশন হতে পারে, ও থেকেও বিভিন্ন ব্যথা হতে পারে। তো ওগুলোও কিন্তু এক প্রকার মেকানিক্যাল। এখন একজন যদি 60 বছর বয়সেও কিন্তু কোমর ব্যথা ভুগবে এমন কোনো কথা নেই, আবার 20 বছর বয়সেও কিন্তু কোমর ব্যথা ভুগতে পারে। তো এই জিনিসগুলো আসলে দেখার বিষয় যে কেন হচ্ছে কোমর ব্যথা। আর বাকি সব কারণগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল, যেমন যদি আমরা একটা এমআরআই বা সিটি স্ক্যান করি, বোঝা যায় যে ওখানে ব্রেনে কোনো মেরুদণ্ডে কোনো লেশন থাকতে পারে, টিবি স্পাইন হতে পারে বা ক্যান্সার স্পাইন হতে পারে, বোনসে ক্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে। তো 2 দশকের ক্ষেত্রে আমি বলবো আপনাদের আসলে কজটা আইডেন্টিফাই করা উচিত। যদি সামনে ঝুঁকতে ব্যথা হয়, বুঝতে হবে মেরুদণ্ডের হাড় এবং জয়েন্ট বা লিগামেন্ট, মাসেল এর যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে বা সমস্যা আছে। অনেক কারণ হতে পারে, যদি আপনি দীর্ঘদিন ফোম বা জাজিমের উঁচু বিছানায় শোন, যদি কেউ ফ্লোরিং করে, কেউ উনি যে হজ থেকে আসছে ওখানে হয়তো অত্যধিক ওনাকে অনেক পরিশ্রম করতে হয়, কারণ হজে গেলে অনেক কাজ, ওখানে কিন্তু অনেক পরিশ্রমী কাজ করতে হয়, ও থেকে বিভিন্ন ইনজুরি হতে পারে বা মেকানিক্যাল সমস্যা হতে পারে, তা থেকে কোমর ব্যথা হতে পারে। সেজন্য দুজনকে বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, হয়ে আগে ডায়াগনোসিস করে ফেলুন, যদি প্রয়োজন হয় আমরা বিভিন্ন ডায়াগনোসিস করে থাকি, তারপরে এটার প্রপার ট্রিটমেন্ট। মেকানিক্যাল 90% রোগীরই প্রয়োজনে হসপিটালাইজড হয়ে বা যদি আমরা মনে করি যে এসে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া যায়, ফিজিওথেরাপি দিলে এবং এক্সারসাইজ করলে আপনি ভালো থাকবেন। এটার জন্য ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে হবে না। আচ্ছা মনির স্যার, আমি আগে বলতে গেছিলাম যেটা সিটি স্ক্যান আর এমআরআই। সিটি স্ক্যানে আমরা কখন করব? ডরসাল লাম্বার বা মাজার, কোমর এগুলাতে সিটি স্ক্যান করা যায় যদি তার ট্রমাজনিত বা আঘাতজনিত কারণ থাকে। কারণ আমরা জানি যে এমআরআইতে মানে বোনস ভালো আসে না, এটা সিগন্যাল ভয়েড দেয়, যার ফলে আঘাতজনিত কারণে আমরা যদি বোনস ভালো দেখতে চাই, তার স্পাইনগুলো ভালো দেখতে চাই, কোনো ট্রমাজনিত কোনো ফ্র্যাকচার আছে কিনা, সেক্ষেত্রে সিটি স্ক্যান ভালো। আর যদি আমরা ডিস্ক দেখতে চাই, নার্ভ রুটগুলো দেখতে চাই যে কোনো, সেক্ষেত্রে আমাদের এমআরআই ভালো। এমআরআইতে আমাদের ডিস্কগুলো হার্নিয়েশন হয়, যেমন বালজিং হতে পারে, পোর্ট্রুশন, এক্সট্রুশন, সিকুইস্ট্রেশন, অনেক কিছু হতে পারে। সেজন্য আমাদের যেমন এক সময় যখন এমআরআই ছিল না, আমি বলে রাখি, তখন কিন্তু মাইলোগ্রাম করা হতো। মাইলোগ্রাম এখন উঠে গেছে, অনেক রেডিওগ্রাফাররা মাইলোগ্রাম শুনেই নাই, ব্যাপারটা এরকম হয়েছে। কারণ তখন মাইলোগ্রামে অনেক পেশেন্ট মারা যেত, একটা ইনজেকশন দেওয়া হয়, লাম্বার রিজন একটা ইনজেকশন দেওয়া হয় এবং এটা ডাইটা রিয়াকশনের কারণে অনেক পেশেন্ট মারা গেছে এক সময়। তো এমআরআই এসে আমাদের দেশে আর মাইলোগ্রাম, এটা কস্টিং যেমনই হোক, কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য একটা যুগান্তকারী তৈরি হয়েছে এমআরআই। তো সেক্ষেত্রে বলি যে ট্রমাজনিত কারণ হলে সিটি স্ক্যান ভালো, আর যদি কোনো আঘাতজনিত না থাকে, মাজা ব্যথা বা ব্যথাটা মাজার থেকে পায়ের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য এমআরআই ভালো। আচ্ছা স্যার, স্ট্রোক জনিত একজন পেশেন্ট যখন আসেন, তখন তার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কেমন হয়? স্ট্রোক ডায়াগনোসিস, স্ট্রোক প্রেশার, যাদের প্রেশার বেশি, হাই প্রেশার, তাদেরকে বেশি এফেক্ট করে। তো সেজন্য আগে পরীক্ষাটা করে সিটি স্ক্যান এমআরআই যা করে একটা মেডিসিন ডাক্তারের দিয়ে আমাদের আগে দেখতে হবে যে তার প্রাথমিক চিকিৎসাগুলো, যদি তার নিঃশ্বাসের কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস কষ্ট হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এগুলো আগে আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো দিতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে স্টেবল করে তারপরে তাকে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা রেফার করতে পারি। ট্রিটমেন্ট বলতে আসলে কি ধরনের ট্রিটমেন্ট? তার যদি শ্বাসকষ্ট হয় বা মানে রেস্টলেস থাকে, কাউকে চিনতে পারছে না, তাকে হয়তো একটা ঘুমের জন্য কিছু দিয়ে তাকে আপাতত একটু ঠান্ডা করা যেতে পারে। তারপরে তার যদি হার্টের কোনো প্রবলেম হয়, যে খুবই প্রেশার বেশি, তার মানে প্রেশারের কারণে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা ডায়াবেটিস, প্রচণ্ড ডায়াবেটিস অনেক, সেক্ষেত্রে তাদের প্রেশার, ডায়াবেটিস এগুলো কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা
স্যার আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় যে স্ট্রোক জনিত প্যারালাইসিস ও পুনর্বাসন, স্যার পুনর্বাসনটা আসলে কি সেই সম্পর্কে জানেন? আসলে যেমন স্ট্রোক করলে যে মনির ভাইজি বলল যে প্রাইমারি যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে অনেক সময় আইসিইউ সাপোর্টও লাগতে পারে, তো সেই রুগীটা মনে করেন বেঁচে আছে। কিছু রুগী স্ট্রোক জনিত কারণে মারা যায়, যে মারা গেল তো সে মারাই গেল, কিন্তু যে বেঁচে থাকলো, তাই বেঁচে থাকার পর দেখা যায় যে কিছুদিন পর যখন যে আনকনশাস থাকে অথবা কনশাস যাই থাকুক না কেন, এক পাশ অবশ হয়ে গেল, ডান পাশ বা রাইট সাইডেড হেমিপ্লেজিয়া আমরা বলি, অথবা লেফট সাইডেড হেমিপ্লেজিয়া বলি, অথবা যে কোনো একটা হাত এফেক্ট হতে পারে, মনোপ্লেজিয়া হতে পারে, বা দুই পা এফেক্ট হতে পারে। অ্যাকর্ডিং টু লেশন অনুযায়ী পাশাপাশি সে কথা বলতে পারে না, চোখে দেখতে অসুবিধা হতে পারে, হেয়ারিংয়ে প্রবলেম হতে পারে। তো আপনি জানেন একটা মানুষের অনেকগুলা ফাংশন, একটা হাঁটা চলাফেরা আর একটা শোনা। এখন আপনি কথা বলতে পারে একটা লোক, কিন্তু সে কানে শুনে না, তাহলে কিন্তু যতই তাকে আমি জিজ্ঞেস করি সে কিন্তু উত্তর দিবে না, বিকজ অফ তার এই টোটাল মেকানিজমের সমস্যা হচ্ছে। তো একটা তদ্রুপ এই ক্ষেত্রে স্ট্রোক জড়িত রোগীর ক্ষেত্রে পুনর্বাসন খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা মানুষ অনেক সময় জানে না, বুঝে না, স্পেশালি গ্রামগঞ্জে যারা আছে, অথবা ইভেন কি আমাদের ঢাকা শহরে বলেন এবং বড় ক্যাপিটাল সিটিতে, যে মানুষের ধারণা ছিল যে স্ট্রোক হয়ে গেছে, বাতাস লাগছে, অথবা স্ট্রোক হয়েছে, যে উনি তো স্ট্রোক হয়েছে হয়তো কারো অভিশাপ হয়েছে, এই জন্য সে বিছানায় পড়ে আছে বা প্যারালাইসিস হয়ে বিছানা প্রস্রাব পায়খানা করছে, আরেকটা লোকের উপরে ডিপেন্ডেন্ট, এবং একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। আপনি জানেন একজন ফ্যামিলিতে 10টা মেম্বার থাকলে একজন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হলে দেখা যায় টোটাল ফ্যামিলিটি একটা হ্যাপাজার্ড অবস্থা চলে যায় ওই লোকটার কারণে। তো এই জিনিসগুলা ভ্রান্ত ধারণা থেকে বেরো আসতে হবে যে স্ট্রোক জনিত মানুষের পুনর্বাসন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা সম্ভব। এই ক্ষেত্রে এই জিনিসটা মানুষের জানতে হবে, এবং প্রপার জায়গায় যদি আমরা রুগীকে হসপিটালাইজড করে এবং আমরা অ্যাসেস করে রোগীর অবস্থা অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায়, এবং ফিজিওথেরাপিতে আমরা এই রুগীগুলোকে ধাপে ধাপে পুনর্বাসন করি। এটা আইসিইউতেও যদি রুগী কোনো কারণে ইন্টেনসিভ কেয়ার ইউনিটেও যদি তাকে সাপোর্টিং অবস্থা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফিজিওথেরাপি এসেনশিয়াল। এবং ফিজিওথেরাপি ছাড়া তার মাসেল পাওয়ার ব্যাক করবে না, এবং তার প্রপার সার্কুলেশন হবে না, তার জয়েন্টগুলা নষ্ট হয়ে যেতে পারে। তো ওই থেকে আমরা ফিজিওথেরাপি চালিয়ে যাব, এবং এই ফিজিওথেরাপি চালাইতে চালাইতে এক পর্যায়ে দেখা যায় হসপিটালাইজড করে আমরা বিভিন্ন প্রকার পুনর্বাসনের বিভিন্ন টেকনিক আছে। এক্ষেত্রে আমরা যে বসতে পারে তাকে দাঁড়ান শেখানো, যে দাঁড়াইতে পারে তাকে গেট ট্রেনিং দেওয়া, যে গেট ট্রেনিং জানে তাকে বিভিন্ন ছোট ছোট কাজগুলো শেখানো। আপনি জানেন যদি কেউ একজন ব্যাংকার সাজেস্ট সে স্ট্রোক করলো, সে প্যারালাইসিস হয়ে বিছানা পড়ে থাকলো, কিন্তু তার ব্যাংকে জব আছে, এখনও তার এইজ আছে, তো এই লোকটাকে যদি আমরা বিছানায় ফেলে না রেখে যদি আমরা হসপিটালাইজড করে তাকে আবার প্রপার ওয়ে ফিজিওথেরাপি দেওয়া যায়, এবং ধাপে ধাপে হয়তো 1.5 থেকে 2-3 মাস সময় লাগে, এবং সঠিক সময় আনা যায়, এই লোক কিন্তু আবার স্বাভাবিক জীবনে সে চলে যেতে পারবে, সে আবার ব্যাংকে জব করতে পারবে। এই ক্ষেত্রেই হচ্ছে পুনর্বাসন, যে একটা মানুষের শারীরিকভাবে ফিজিক্যালি একটা ডিজেবল বা পঙ্গু মানুষকে, যেহেতু সে সুস্থ ছিল, তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, অথবা অসুস্থর কারণে যে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটাকে আমরা পুনর্বাসন বলে থাকি। স্যার ধন্যবাদ। মনির স্যার আপনার কাছে এবার জানতে চাইবো যে স্ট্রোকের পেশেন্টের, যারা স্ট্রোক জনিত রোগী, তাদের আসলে জটিলতায় কি কি হতে পারে যদি সঠিক সময়ে তারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করে? জটিলতা প্রথমেই শফিউল্লাহ ভাই যেটা বললেন যে আপার লিম লোয়ার লিম প্যারালাইসিস, বা চোখে দেখে না, কানে শুনে না, আনকনশাস, অ্যাকর্ডিং টু সাইট, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, এগুলো ডিপেন্ড করে যে কোথায় হয়েছে, কোন লোকেশন হয়েছে, বা কত বড়। যদি মাইনর স্ট্রোক হয়, পেশেন্ট খুবই একবারে স্বাভাবিক চলাফেরা করতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আর মেজর হলে বিছানায় পড়ে যাবে একেবারে, সেক্ষেত্রে উনি যেটা বললেন ট্রিটমেন্ট আস্তে আস্তে রিহ্যাবিলিটেশন করা সম্ভব। আর অনেক সময় দেখা যায় যে সে স্ট্রোক যদি লোকেশনটা একটা ফ্যাক্টর, লোকেশন ফ্যাক্টর, যদি তার আমাদের ব্রেনের মধ্যে অনেক সাইট আছে, যেমন ভিজুয়াল সাইট আছে, হিয়ারিং সাইট আছে, ব্রেনের বিভিন্ন লোকেশন, তো কোন লোকেশন হয়েছে সেটা একটা ফ্যাক্টর। তো সেই অনুযায়ী তার সিমটমগুলো আবার ডেভেলপ করবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব প্রাথমিক চিকিৎসা থেকে ডক্টরের চিকিৎসা নিয়ে দ্রুত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষে একটা কথা বলবো যে স্ট্রোক হয়ে পরীক্ষা করে চিকিৎসা করাচ্ছে যেন না হয়, সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। আমি ডাক্তার হিসেবে বলবো যেন পেশেন্ট যেন হাঁটাহাঁটি বেশি করে, বা একটা সুস্থ মানুষ যেন স্ট্রোক ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে রাখে, প্রেশার থাকলে কন্ট্রোলে রাখে, আমাদের স্ট্রোক থেকে বাঁচার জন্য এগুলো করতেই হবে। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। যারা মিস করেছেন তারা পুনঃপ্রচার দেখতে পারবেন এই এপিসোডটি বৃহস্পতিবার রাত 2টায় শুধুমাত্র এসএ টিভির পর্দায়। প্রাথমিক অবস্থায় রোগকে গুরুত্ব দিন, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আজ এখানে বিদায় নিচ্ছি।